যার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে বক্তব্য শুনেছেন, সেই জন্য আমরা আপনাদেরকে জানাই আরেকবার ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন চুয়াডাঙ্গা পৌরসভার যিনি রূপকার, সাবেক সফল মেয়র, যিনি চুয়াডাঙ্গা পৌরবাসীকে একটি সুন্দর পৌরসভার নগরী হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। আপনাদের সকলের ভবিষ্যৎ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাদের গরিব দুঃখীর অসহায় মানুষের যিনি পাশে দাঁড়িয়েছেন, সেই মধ্যমণি রিয়াজুল ইসলাম জর্দার টোটন এবার আপনাদের মাঝে বক্তব্য রাখছেন। আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে আমরা গত মাস থেকে শুরু করেছি রাজনৈতিক সামাজিক সংগঠনগুলির সাথে মত বিনিময় সভা। সেই আজকের এই চুয়াডাঙ্গার সকল সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক কর্মীদের সাথে আজকের এই মত বিনিময় সভার বন্ধুবর সভাপতি জনাব আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পরম আমার শ্রদ্ধাভাজন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী নির্বাহী সদস্য জজকোটের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট বেলাল হোসেন, মঞ্চে উপবিষ্ট আছেন জেলা পরিষদের সম্মানিত সদস্য শহীদুল ইসলাম শাহান, ইতিমধ্যেই কিছুটা হাস্যরস দিয়ে উপস্থাপনা করেছে। মঞ্চে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন, আমি ব্যক্তিগতভাবে যে মানুষটি খুব শ্রদ্ধা করি, সেই ছোটবেলা থেকে ভিজে হাই স্কুলে পড়া থেকে ওনাদের বাড়িতে টিফিনে আসতাম আমি এই গলি দিয়ে। ছোট ভাই জহরুল ওনার আমার ফ্রেন্ড, টিফিনে এসে মাঝে মাঝে খালাম্মা ভাত খাওয়াতেন। তো সেই কথা মানে বুকে ধারণ করে রেখেছি সেই ছোটবেলা থেকেই, সেই জন্যই মনে আছে। সবসময় বলবো, সবাইকে বলি যখন সুযোগ পাই, সেই হামিদুল হক মুন্সি যিনি চুয়াডাঙ্গার প্রাচীন একটি সংগঠন সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট আছেন আমার বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি, সাংস্কৃতিক কর্মী, আমাদের আমি সবাই নাম বললাম না, সবাইকে সাংবাদিক ভাইরা, অন্যান্য ব্যক্তিবর্গরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে মত বিনিময় করার এই বিষয়টি আমার মনে হয়েছে যে আমি যেহেতু নির্বাচন করতে যাব, এই শহরের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, গণমাধ্যম কর্মী সবার সাথেই আমার একটু দেখা করা দরকার, কথা বলা দরকার। আর সেই চেতনা বোধ থেকেই, দায়িত্ব বোধ থেকেই এই দায়িত্বটি পালন করছি। আপনারা জানেন যে আমি একবার, আপনারা আমাকে মেয়র নির্বাচিত করেছিলেন। এই জায়গাটা অত্যন্ত ভালো একটা জায়গা, কিন্তু খুব এই জায়গায় লোড, এই লোডটা যে সে নিতে পারবে না। এই জায়গাটা লোডটা নেওয়া যার পক্ষে সম্ভব না। গত 14 সনে আমি চুয়াডাঙ্গা পৌরসভার একটা মিটিং করছিলাম আমার কাউন্সিলরদের নিয়ে, আমার অফিসারদের নিয়ে। তো সেখানে আমার একজন পুরাতন বারবার যিনি কাউন্সিলর নির্বাচিত হন, জাহাঙ্গীর আলম মালিক খোকন, যিনি 34 বছর ধরে কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে আসছেন, একজন পুরাতন মানুষ, 34 বছর, এটা চারটেখানি কথা না। সেই মানুষটি আমার বড় ভাই, সেই মানুষটি আমাকে বলছে, উনি কিন্তু পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ওই কাউন্সিলর সাহেব আমাকে বলছে, সবাইকে উদ্দেশ্য করে বলছে যে রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটন
চুয়াডাঙ্গা পৌরসভায় যেভাবে চালিয়ে যাচ্ছে ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, বেতন ভাতা, লোকজনের দেওয়া, দুহাত মেলে মানুষের দান খয়রাত করা, অন্যান্য কাম ডেভেলপমেন্ট সমস্ত কিছু যেভাবে করে যাচ্ছে, এর পরবর্তীতে উনি যখন থাকবে না, যে আসবে সেই পৌরসভা চালাতে পারবে না। 14 সালে কথাটি উনি বলেছিলেন ওনার অভিজ্ঞতায়। আজকে কি হাল অভিজ্ঞতা সেটা আপনাদের বক্তব্যের মধ্যে এসে গেছে। আপনারা, আমি নতুন করে বলার দরকার নেই। সেটি হচ্ছে, আমি এমন একটি মানুষ, আমি বিশেষ করে আমি কিন্তু আপনাদের সাংঘাতিক ভক্ত। আমি আপনাদের সাংঘাতিক ভক্ত, যারা আপনারা সাংস্কৃতিক চর্চা করেন, যারা দেশের সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকা রাখছেন, যারা নাট্যকর্মী, যারা শিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, আবৃত্তি শিল্পী যারা আছেন, যারা এই কাজে যারা জড়িত, আমি তাদেরকে খুব সম্মান করি। সম্মান করি কেন জানেন? একটা চেতনা কাজ করে। আমার বড় ভাই, বড় বোনরা 71 সালে যখন আমি ছোট, তখন ওরা প্রতিদিন আমাদের বাড়িতে একটা ট্রানজিস্টার ছিল। আগে রেডিও বলতো না, ট্রানজিস্টার। নতুন প্রজন্মে যারা শুনে নাও, বুঝছো, ট্রানজিস্টারে শুধু স্বাধীন বাংলা শুনতো আমার ভাই বোনরা। বিশেষ করে আমার বোনরা, 2 ভাই তো মুক্তিযুদ্ধে, বড় ভাই অনেক বড়, আমার বড় ভাইটা তো আমার ইমিডিয়েট বড়, যেটা করতো না, কিন্তু আমার বোনরা সারাদিন করতো। তো ওখান থেকে কিন্তু ওই যে গণসঙ্গীত, দেশাত্মবোধক গান, আবৃত্তি, চরমপত্র, এইসবগুলি আমাকে চরম নাড়া দিত ওই বয়সে। একদিন আমাদের ওই মেন রোডের গেট দিয়ে পাক আর্মির একটা জিপ আমাদের বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। তখন আমি, আমার দাদার পুরাতন ঘর ছিল বাড়ির মাঝখানে, ওই ঘরে আমি ওই রেডিও শুনছি, চরমপত্র শুনছি। এবার আক্তার মুকুলের চরমপত্র, মানে গা শিহরণ করা চরমপত্র পড়তো, এমন ভাবে পড়তো মানে জাতি জেগে উঠবে এরকম ভাবে চরমপত্র পড়তো। তো একটা গাড়ি এসে, আর্মির গাড়ি এসে, আর্মি বসা আছে ওই গেট দিয়ে ঢুকে, আমাদের ওই সবেদা তলায় ওই গেটে এক ছোট পকেট গেট ছিল, সেই পকেট গেটের সামনে এসে দাঁড়ালো। আমি জানলা দিয়ে দেখে তো ভয় আমার জান হয়ে গেছে, আমি শুকিয়ে গেছি। তাড়াতাড়ি রেডিও অন করে আমি দৌড় দিয়ে মার কাছে চলে গেছি। কি হয়েছে? আমার ইমিডিয়েট বড় যেটা আমার ভাই, উনি আসলেন। ওনারা একজন ভিতরে আর্মি আসলেন, এসে ওনারা অন্য কিছু না, ওনারা বলছেন আমাদের রান্না বান্নার প্রবলেম, আপনাদের কাছে আমি শুনছি আপনাদের বাড়িতে বড় বড় ডেক আছে রান্না করে। আমার বাপের বড় বড় ডেক ছিল, প্রতি চাঁদে উনি তখন থেকে মানুষ ছিলেন, প্রতি চাঁদ উঠলেই মানুষজনকে খাওয়াতেন। 7টা তামার হাড়ি ছিল। বলছে ওই ডেক আমাদের 3টা দিতে হবে। ওনারা কোথা থেকে শুনেছে দিতে হবে। তো সেই মুহূর্তে আমার ভাই ওনাদেরকে বললেন, আমার বাবার অনুমতি নিয়ে, সেটি হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে নেই, মানুষজন তার অনুষ্ঠান করার জন্য নিয়ে গেছে। তারপরে ওনারা ফিরে চলে গেলেন পাকান্নিরা। এটা একটা অভিজ্ঞতা। তো সেই থেকে চেতনা বোধটা কাজ করে আপনাদের জন্য। আপনারা অনেক গুণগান গেয়েছেন আমার, আমি কিন্তু যেটুকু আপনাদের সেদিন আমি করেছি, আমার খুব টাইট কষাকষি আর্থিক অবস্থার মধ্য দিয়ে করেছি, তাতে আপনারা সন্তুষ্ট হয়েছেন। আমি অত্যন্ত খুশি হলাম আপনাদের এই কমিটমেন্ট। কিন্তু আমার যদি পকেট ভরা, আমার যদি তহবিল, পৌরসভার তহবিল পকেট ভরা থাকতো, তাহলে আপনাদের জন্য আমি মনে বেশি করতে পারতাম। সেই মানসিকতা পোষণ করি আমি প্রথম। চুয়াডাঙ্গা পৌরসভার হাল হকিকত আপনারা জানেন যে আমি চুয়াডাঙ্গা পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এই পৌরসভার ডেভেলপমেন্ট কিভাবে হবে কেউ কিন্তু কিছু রেখে যায় না। জানেন, যারা আমার পূর্বে ছিলেন, উনি একজন মেম্বারের কাছে পৌরসভা দিয়েছেন, সেই মেম্বার কি করতে পারে চুয়াডাঙ্গা পৌরসভাকে, মেম্বারের কাছ থেকে আমি ক্ষমতা নিয়েছি। তো সেখানে কি হাল হকিকত সেটা আপনি বুঝতে পারেন। এরপরে 2 মাস পরে দায়িত্ব নেওয়ার, আগস্টে দায়িত্ব নিয়েছি, আপনার সেপ্টেম্বর অক্টোবরে আমাকে তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে নিয়েছে। এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে নেওয়ার পর আমি যখন দেখলাম ডিসেম্বরের 2 তারিখ
ডিসেম্বরের 2 তারিখ ইলেকশন, খুব সম্ভবত 30 তারিখে ছিল, 8 সালে না 29 তারিখে ছিল। আমি 2 তারিখে আমার হঠাৎ মনে হলো যে আমার স্টাফদের বেতন দেওয়া হয়নি, তো ওরা কি খাবে, ওরা কিভাবে চলবে। আমি জেলখানায়, কারাগারে আমি সাথে সাথে আমি সচিবকে ডাকলাম, খবর দিলাম জেলা সাহেবের মাধ্যমে, এবং একজন বড় ব্যবসায়ী ছোট ভাইকে আমি ডাকলাম সাথে সাথে, 2 জনকে, এবং সচিব সাহেবের সামনে তাকে বললাম যে তুমি বেতন কত টাকা, কত লাখ টাকা, সেই টাকাটা তুমি ভাই আমাকে আমার সচিব সাহেবের কাছে দাও, সচিব সাহেব বেতনটা দেবে, আমি জেল থেকে বেরিয়ে তোমাকে দেবো, কারাগার থেকে বেরিয়ে তোমাকে আমি পরিশোধ করবো। তো সেদিন জেলখানায় বসেও আমি আমার কর্মচারীদের বেতন দিয়েছি। আজকে সেপ্টেম্বর মাস, চুয়াডাঙ্গা পৌরসভার যে 200 কর্মচারী আছে তাদের গত 5 মাসের বেতন হয়নি। দিস ইজ আজকের চালচিত্র। আপনারা জানেন যে আপনাদের ট্যাক্সের টাকায় চুয়াডাঙ্গা পৌরসভা চলে, সেই ট্যাক্সের টাকা যদি অনিয়ম হয় তাহলে কিন্তু বেতন দেওয়া যাবে না। গভর্নমেন্ট অনুদান যা দেয় সেটা খুবই কম, কারণ গভর্নমেন্ট মনে করে ইউনিয়ন পরিষদ গভর্নমেন্ট থেকে বেতন হয়, উপজেলা পরিষদ গভর্নমেন্ট থেকে বেতন হয়, জেলা পরিষদ গভর্নমেন্ট থেকে বেতন হয়, কিন্তু পৌরসভা গভর্নমেন্ট থেকে বেতন হয় না। পৌরসভা নির্ভর করে একটা নগরের ট্যাক্স আদায় অনেক, সেই থেকেই তার বেতন সহ অন্যান্য ভাতাদি সেই প্রতিষ্ঠান বহন করবে, পৌরসভা বহন করবে, এটা গভর্নমেন্টের একটা। তো যাই হোক না কেন, আমি আস্তে আস্তে করে এগোচ্ছি, আমি চিন্তা করছি ঘরের উপরে যে লোড, সেই লোড আমি নেব কিভাবে। প্রতিনিয়ত এই মানুষজন আসে, রাজনীতি করি, ভাই এমপি, ভাইকে না পেলে আমার কাছে আসে, সংগঠন সহ, বিভিন্ন সংগঠন সহ সাধারণ মানুষ, হসপিটাল, ওষুধ, ভর্তি, পরীক্ষা, এটা ওটা, নানান কাজে মানুষের আসে। কারণ চুয়াডাঙ্গা পৌরবাসীর একমাত্র ঠিকানা এই জায়গাটি, একমাত্র ঠিকানা, তাকে কথা বলার জায়গাটি। এবং আমি আসার পর থেকে আমি চুয়াডাঙ্গা পৌরসভার হাজরাটি থেকে ভেমরুল্লাহ, কুলচারা থেকে সমুদ্রিয়া, এই এলাকার মেয়ে ছেলেদের, আমার মা বোনদেরকে আমি চিনাইছি যে এই জায়গাটায় সেবা দেওয়া হোক, এই সেবা দেওয়া হয়, তোমরা আসো, তোমরা সেবা পাবে, তোমার যে কোনো কাজ, এই কাজগুলি আমি বসে বসে উঠান বৈঠক করে আমি আমার মা বোনদেরকে চিনাইছি। সেখানে আজকের যদি চিত্র আপনাদেরকে বলি, সেই চিত্রটা হলো এরকম, মেয়ে ছেলে তো আসেই না, পুরুষ মানুষরাও যাওয়া বন্ধ করে দিয়েছে, অনেকের অনেক কাজ হয় না, আচার আচরণ, কথাবার্তা, এগুলি আজকে সেখানে কথার সাথে কাজের মিল না থাকার কারণে ওটি আজকে ছোট জগন্নাথে পরিণত হয়েছে। আজকে তারপরে আসবে আমার ঘরের উপরে এত চিন্তা, উন্নয়ন আমি কিভাবে করব, ছুটতে হবে। আমি এত ছুটাছুটিছি, এত কাজ করেছি, দেখে চিন্তা করা যাবে না। আসলেই ছুটতে আমি চুয়াডাঙ্গা পৌরসভার ডেভেলপমেন্টের রাস্তাঘাট, আমি অন্যান্য ব্রিজ কালভার্ট, অন্যান্য কাজ সমূহ আমি একটার পর একটা আস্তে আস্তে করে সমাধান করেছি। আপনারা যারা প্রবীণ লোক তারা খুব ভালো করে জানেন। আজকে দেখেন এই মেন রাস্তাটা ডিভাইডার হয়েছে, কি সুন্দর একটা রাস্তা হয়েছে, ডিভাইডার হয়েছে, আলো জ্বলছে। এর আগে চিত্রটা কি ছিল বলেন তো? পোল ছিল রাস্তার মাঝখানে, পোল ছিল একদম রাস্তার দিকে, ডিভাইডার তার 10 ফুট দূরে পোল ছিল, একদম বড় বাজার থেকে রেল বাজার পর্যন্ত। সেখানে 40 ওয়াট বা 60 ওয়াটের বাল্ব জ্বলতো, কোনো এলইডি বাল্ব জ্বলতো না, বুঝছেন? সেটা আমি রাতারাতি, মানে দিনের বেলায় গাছ, ছোট গাছ টাছ যা ছিল, আমি শুধু সড়ক ও জনপদের এক্সচেঞ্জ সাহেবকে বললাম, দেখেন আমি এই কাজ করব। বিদ্যুৎ অফিসে বললাম এই কাজ করব। বিদ্যুৎ অফিস বললাম আমি পোল সরানোর আমার টাকা নেই,
আমার পোল সরানোর টাকা আমাকে দিতে হবে, তারপর আপনার পোল সরিয়ে দেবো আমি। সে টাকাও আমি দিচ্ছি বিদ্যুৎ অফিসকে, দিয়ে তাদেরকে আমি দাঁড়িয়ে থেকে পোল আমি সরিয়ে রাস্তা চওড়া করেছি। আর যত কাঠ গাছ কেটেছি, অনেক কৃষ্ণচূড়া গাছ ছিল, অনেক কদম গাছ ছিল, অনেক ছিল, সেগুলি কেটে আমি গাড়ি বুঝাই করে সর্ব জনপদের এতে বস্তি দিয়ে এসেছি। তো এই কাজটা করা কিন্তু চারটেখানি কথা না, বুঝছেন? তো আজকে দেখেন চুয়াডাঙ্গা শহর, আজকে সারা জেলায়, সারা এই শহরের সব জায়গায় আজকে লিডি বাল্ব জলে আলোয় আলোকিত, মানুষ উপকৃত হয়েছে। আজকে আমরা যদি চিন্তা করি যে চুয়াডাঙ্গা পৌরসভার ডেভেলপমেন্টটা, চুয়াডাঙ্গা পৌরসভার কাজগুলি যে অবস্থা, সেই অবস্থা করার জন্য একটা যোগ্যতা সম্পন্ন মানুষকে ভোট দিতে হবে। কিন্তু আমরা, জনগণ হলো মূল চালিকা শক্তি, জনগণ যে রায়টা দেয় সেই রায়টা আমাদের মেনে নিতে হয়। তেমনি আমিও টোটাল একজন সাংস্কৃতিক মনা মানুষ, একজন রাজনৈতিক মনা মানুষ, পুরাপুরি রাজনৈতিক মানুষ। সেই জন্য আমরা যারা রাজনীতি করি আমাদের সমস্ত কিছুই মেনে নিতে হয়। আজকে মনে করেন যদি আমি ওই চেয়ারে থাকতাম তাহলে চুয়াডাঙ্গা পৌরসভা কিন্তু আরো এগিয়ে যেত, আরো এগিয়ে যেত। আজকে এই পৌরসভার মানুষ আপনাদের এতদিন অনেক এই সাংস্কৃতিক কর্মীদের অনেক কিছু হতো, আপনারা যে কষ্টগুলি, যে ব্যথাগুলি, যে সমস্যাগুলি তুলে ধরলেন, এগুলি এতদিন সলভ হতো বলে আমার দৃঢ় বিশ্বাস। তাহলে আমি কিন্তু 5 বছর পিছিয়ে গেলাম, 5 বছর পরে আবার আমাকে শুরু করতে হবে। খুলনা থেকে ট্রেন ছেড়েছে, চুয়াডাঙ্গা এসে লাইনচ্যুত হয়ে গেছে ঢাকার ট্রেন আসবে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে, ওকে আবার মূল লাইনে তুলতে হবে, তুলে আবার ইঞ্জিন স্টার্ট দিতে হবে, দিয়ে সেটা আবার ঝিকঝিক করতে করতে আবার চলবে। এটা কত দুরূহ কাজ চিন্তা করতে পেরেছেন? জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো, রূপপুর পারমাণবিক কেন্দ্র হতো না, বারবার ক্ষমতায় না থাকতো, পদ্মা সেতু হতো না, কর্ণফুলী টানেল হতো না, সারা দেশের আজকে 3000 মেগাওয়াট থেকে বিদ্যুৎ যেদিন ক্ষমতা নেয় সেদিন 3000 বা 3200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, আজকে 21000 প্লাস। এগুলি হতো না, সন্ত্রাস দমন হতো না, গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতো না, আজকে রাস্তাঘাট হতো না। এটা হলো শেখ হাসিনা 5 বছর এগুলি সম্ভব হয় না আমাদের মতো দেশে। তার একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। আমি যখন মেয়র ছিলাম, আমি আমার শিল্পকলা একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক সেক্রেটারি সাহেব, আমার মামু মান্নান মুন্সিকে, আমি মামুকে বলেছিলাম, মামু ওই কোনায় একটা জায়গা আছে, ডিসির কাছে একটা আবেদন করেন। আমি বলেছিলাম, মামু ওই কোনায় একটা জায়গা আছে, ডিসি সাহেবের কাছে আবেদন করেন, ওই আবেদন করে ওটাকে তদবির করেন, ওটা কাজ হবে। আজ থেকে 6 বছর আগে আমি বলেছিলাম, 6 বছর আগে সেটা সাইনবোর্ড দেখলাম, এই জমি ডিসি সাহেবের আন্ডারে রিজুম করা হয়েছে, 1 নম্বর খাসকতিয়ানে নেওয়া হয়েছে। বোঝেন? কিন্তু 6 বছর পর ওটা হলো। আরেকটা উদাহরণ দিই, আমি তখন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, একটা মিটিংয়ে প্রস্তাব তুললাম, জেলা প্রশাসক সহ, আমি তখন জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক, 299 সালে প্রস্তাব হলো ওয়াকদা জমি রিজুম করে পরিত্যক্ত ইটভাটা যেখানে আজকে নতুন স্টেডিয়াম হয়েছে সেই জায়গায় রিজুম করে সেই জমিটাকে 1 নম্বর খাসকতিয়ানে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নামে করতে হবে। এটা করা হলো, প্রপোজাল দেওয়া হলো। প্রপোজাল দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওটা ইউনো সলিমুল্লাহ সাহেব তখন ছিলেন ইউনো, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সলিমুল্লাহ সাহেব আমাকে সেদিন খুব হেল্প করেছিল। এবং সেই জিনিস এদের ছিল রমা রানী রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জমি হুকুম দখল অফিসের উনি একজন কর্মকর্তা দায়িত্ব ছিলেন। সেই মানুষটি সেদিন তানাসদিন আমাকে খুব হেল্প করেছিল। সলিমুল্লাহ সাহেব, ইউনুস সাহেব, আমরা সেদিন ডিসি সাহেবের কাছ থেকে আমরা এটা কাজ করতে 99 সালে মিটিংয়ে সিদ্ধান্ত হলো অক্টোবরের মাঝামাঝি, 2000 সাল পড়ে গেল। 2000 সালের প্রক্রিয়া হলো
আমি কিন্তু জমি নিয়ে প্রক্রিয়া চলছে, আর আমি কিন্তু জনাব আজকের মন্ত্রী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তখন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, আমি তখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন নেতা, উনি আমাকে সরাসরি চেনেন। আমি ক্রীড়াঙ্গনের একজন নেতা, আমি যে সারা দেশের যে ক্রীড়া ফোরাম আছে সেই ফোরামের একজন অন্যতম নেতা। আমার দেখলে স্টেডিয়াম এলাকায় আমাকে দেখলে কাদের ভাই গাড়ি যেত, গাড়ি নিয়ে তার প্যাসেঞ্জার জিপ নিয়ে, নেতা খবর কি, এরকম করে আমাদের সম্বোধন করতো। আমি কাদের ভাইকে দিয়ে সেই সময় আমি কিছুদিনের মধ্যে জমি আমি ইউনো সাহেবকে নিয়েছে অফিস থেকে আমিন নিয়েছে জমি মাপযোগ করে পিলার করতে রেডি করে রাখলাম, যেখানে স্টেডিয়ামের জায়গা, এটা ওয়াকদার জায়গা, এই ওয়াকদার জায়গা এখানে ইয়ে হবে, স্টেডিয়াম হবে। চারিকোনায় পিলার পুতলাম, পুঁতে এবার প্রক্রিয়া শুরু করলাম। জমি 1 নম্বর খাস কোটিয়া নিতে হবে, নিয়ে এই করতে হবে। এর মধ্যে 2001 সনে নির্বাচন, তার আগে আমি খুব দ্রুত কাজ করছি। রিজিউম হলো, রিজিউম হওয়ার পর আমি কাদের ভাইকে দিয়ে এটা বাউন্ডারি বলার জন্য 16 লক্ষ টাকা বাউন্ডারি একটা এস্টিমেট করে সেটা পাস করলাম, 12 লক্ষ টাকা পাস করলাম। এর মধ্যে ক্ষমতার পরিবর্তন হয়ে গেল, বিএনপি পাওয়ারে আসলো, আর কিন্তু স্টেডিয়ামের কথা কেউ ভাবিনি, আর কেউ স্টেডিয়ামের কথা ভাবিনি, সেই অবস্থায় পড়ে থাকলো। 8 সালে আমরা এসে আবার এমপি সাহেব সেই স্টেডিয়াম করলেন। দিস ইজ দল ডিফারেন্স কত দেখেন, মানুষের ডিফারেন্স কত দেখেন, অর্গানাইজারদের ডিফারেন্স কত দেখেন, চিন্তার ডিফারেন্স কত দেখেন। বিএনপি 6 বছর 5 বছর ক্ষমতায় থাকলেন, ওই স্টেডিয়ামের দিকে তাকালেন না। এমপির ভাই জেলা সংস্থা সেক্রেটারি ছিলেন, তাকালেন না। পরবর্তীতে বিএনপি আমলে তাও তাকায়নি। আবার এসে আমরা সেই স্টেডিয়াম সম্পূর্ণ করলাম, একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সম্পূর্ণ করলাম। দিস ইজ সেলুন ভাই, এটা আমরা, এই চিন্তা আমরা। বাংলাদেশে কাজ করা খুব কঠিন কাজ। আজকে একটা ফাইল পুট আপ করবেন, এই ফাইলটা একটা বড় কাজ নিয়ে এই ফাইলটা করবেন, এই ফাইলটা কতদিন যে ঘুরতে হবে মন্ত্রণালয়ে, অফিস টু অফিস, কত দরবার করতে হবে, কত জনা ধরতে হবে, আর টাকা বের করে নিয়ে আসা, সে তো বহুত দুরূহ কাজ। যে কাজটা আমি আমার মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে আমি করে ফেলেছিলাম। আজকে চুয়াডাঙ্গা পৌরসভার হাল খুবই খারাপ। আমি যখন ভোট যেতে বিভিন্ন জায়গায় যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় মানুষের হাহাকার, কমপ্লেন, মানুষের অনেক কথা, নেগেটিভ কথা বর্তমান পৌরসভার সম্বন্ধে। সেটা আমি আমার বলা দরকার নেই আমার মুখ দিয়ে। আমি সমালোচনা পছন্দ করি না, আমি সামনে এগোতে পছন্দ করি। যাই হোক, লেট হয়ে গেছে আমাদের চুয়াডাঙ্গা পৌরবাসী বা শহরকে সাজানোর জন্য। আমি কিন্তু আমার শহরকে আরো মাধুরী দিয়ে সাজাতে চেয়েছিলাম, সেখান থেকে ব্যর্থ হয়েছি। জনগণ মনে হয় বেশি চাই, সেই জন্যই আমাকে ত্যাগ করে আরেকজনকে সেদিন নির্বাচিত করেছিল, যে সে আরো বেশি দেবে আমাদেরকে, কিন্তু সেটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সেই জন্য এই শহরের মানুষদেরকে, আপনারা যারা জ্ঞানীগুণী মানুষ, আপনারা মানুষকে চর্চা করেন, মানুষকে নিয়ে চলেন, আপনারা অডিয়েন্সের সামনে কথা বলেন, গান কবিতা আবৃত্তি করেন, আপনারা সবাই নাটক করেন, আপনারা কিন্তু জনগণের সেন্টিমেন্টটা, জনগণের মন কি বলছে সেটা জানেন। সেই জন্যই সে যে দলেরই হোক না কেন, যে মানুষের হোক না কেন, যে গোত্রের মানুষ হোক না কেন, যে ধর্মের মানুষ হোক না কেন, তাকে চিনতে হবে। প্লিজ আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, এই চুয়াডাঙ্গায় বাপদাদার 14 গোষ্ঠী, এই চুয়াডাঙ্গার মানুষ আমরা, এই মাটি এবং মানুষের কাছে, আপনাদের কাছে আমরা দায়বদ্ধ। সেই জন্য সেলুন ভাই এই কাজটি করে 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 কাজ মানুষের জন্য সারা জীবন করে গেছেন। এই করতে করতে আজকে এই জায়গায় উপনীত হয়েছে। তো ওনার কাছ থেকে আমরা শিখছি, আমরা শিখছি। আজকে উনি না থাকলে এই জেলায় সন্ত্রাস দমন হতো? উনি নির্বাচিত না হতেন, বলেন তো? মানুষ, গ্রামের মানুষ আজকে নিশ্চিন্তে ঘুম দেয়, চার দোকানে বসে বিড়ির সুখটান মারে,
এটা কি? এটা হলো নেতৃত্বের গুণাবলী। এগুলি ভাবতে হবে, সেগুলি লোক চিনতে হবে। আমি টোটন, আমি আপনাদের কাছে মত বিনিময় করতে এসেছি, সামনের ভোট চাইতে এসেছি এক কথাই। কিন্তু আমার চেয়ে যদি বেটার মানুষ থাকে, আপনারা তাকে নির্বাচিত করবেন প্লিজ। আমার থেকে যদি বেটার মানুষ থাকে তাকে নির্বাচিত করবেন, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু একজন মানে যে যার মধ্যে দক্ষতা নেই, যার মধ্যে যোগ্যতা নেই, যার মধ্যে শিক্ষা নেই, সেরকম মানুষ যদি নিয়ে আসেন না, তাহলে আমার কাজল মাহমুদ যে কথাটা বললো, ভিতরে রক্তক্ষরণ হয়, কষ্ট হয়। যারা বোঝে না মানুষ, যারা দেশ সম্বন্ধে চিন্তা করে, মানুষ সম্বন্ধে চিন্তা করে, যারা চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নের চিন্তা করে, তাদের ভিতরে আসলেই রক্তক্ষরণ হয়। বুঝছেন? এই জিনিসগুলি মানুষ চিনতে হবে আপনাদের। আপনি আমার কাছে 50 টাকা, 100 টাকা ছিলেন, আমার কাছে 50 টাকা আছে, আমি 50 টাকা আপনাকে দিলাম, আপনি সন্তুষ্ট হলেন না, গেট পার হয়ে যে আমার সম্বন্ধে আজেবাজে কথা বললেন। কিন্তু আমি যে কি মানুষটা, সেটা তো আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমার তো একটা সীমাবদ্ধতা আছে, তো সেই জন্যই বলছি যে মানুষ চিনতে হবে, মানুষ জানতে হবে। একজন যোগ্য মানুষকে আপনারা অবশ্যই ইয়েতে বসাবেন, চেয়ারে বসাবেন। তাহলে যেমন সেলুন ভাইকে বসিয়েছেন, সেলুন ভাই বারবার ফেল করেছে, তারপরেও সেলুন ভাই পথ হারায়নি। দেখেন, 33 বছর ধরে বিএনপি চুয়াডাঙ্গায় এমপি হয়েছে, 33 বছর ধরে চুয়াডাঙ্গায় বিএনপি এমপি হয়েছে। চুয়াডাঙ্গার ডেভেলপমেন্ট, 33 বছরের ডেভেলপমেন্ট কি হয়েছে, আর আজকের 12 বছরের ডেভেলপমেন্ট সেলুন ভাই এমপি হওয়ার পর, 3 এমপি হওয়ার পর আজকের ডেভেলপমেন্টটা চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা তথা এই জেলার ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে, এটা চিন্তা করে, এটা তুলনা করেন আপনারা। তো আমরা ওনার অনুসারী, শুধু ভাই হিসাবে বলছি না, ওনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বলছি, খুব ছোট একটা কর্মী। ওনার যদি 5000 শব্দের একটা জীবন বৃত্তান্ত লেখা হয়, 5000 শব্দের, তো ওই 5000 শব্দের প্রতিটি শব্দ মিনিংফুল। আমি বুঝাতে পেরেছি আপনাদের? ওনার জীবনে শুধু ত্যাগ, তিতিক্ষা, ছাড়, ক্ষমা এই দিয়ে গেছে। একজন প্রকৃত রাজনীতিবিদের যে চরিত্র হওয়া দরকার, ওনার মধ্যে সেটা আছে। সেই ক্ষেত্রে ওনার জীবনে যদি 5000 শব্দের প্রতিটি শব্দ নিয়ে আমি গবেষণা করি, আমার মুরব্বীরা, বড় ভাইরা বলে গেছে অনেক কথা, সেই সব কথার সূত্র ধরেই বলি যে এই সীমান্ত টাউন হল ছিল ডিসি সাহেবের আন্ডারে, অ্যাসোসিয়েশন হল ছিল ডিসি সাহেবের আন্ডারে। আমি এই ক্ষমতায় আসার পর আমি গোপন সূত্রে খবর পেলাম, তাও ঢাকায় বসে, যে 1993 সালে এগুলি পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে। এই সম্পদ ছিল কার? খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের, কেডিএর। এটা কেডিএ 93 সালে পৌরসভাকে হস্তান্তর করেছে। এই খুলনা ডিভিশনে যেসব প্রপার্টি ছিল কেডিএ, সেই কেডিএ খুলনা ডেভেলপমেন্ট অথরিটি সেই ইয়ে করা হয়েছে। মেহেরপুরেও এরকম, মেহেরপুর, ঝিনাইদহ সহ এরকম সম্পত্তি পৌরসভাকে দেওয়া হয়েছে। আমি খোঁজ সাথে মেহেরপুর পৌরসভার চেয়ারম্যানকে, মেয়র সাহেবকে ফোন দিলাম। উনি বললেন হ্যাঁ। আমি বললাম আপনার কাছে কাগজপত্র আছে? আমি লোক পাঠিয়ে সেই কাগজপত্র নিয়ে আসলাম। হ্যাঁ, 1993 সালে হস্তান্তর করেছে চুয়াডাঙ্গা পৌরসভার অনুকূলে। সেই থেকে পৌরসভার কেউ মাথা ঘামায়নি। ডিসি সাহেবরা এই সম্পদ তাদের আন্ডারে নিয়েছে। আমি তখন ভোলানাথদের সেক্রেটারি, ডিসি মহোদয় উনি, তখন আমি ওনাকে চিঠি লিখলাম, এই সম্পদ আমাকে দেওয়া হোক উইথ কাগজের পেপারসের ফটোকপি। উনি টালবাহানা শুরু করলেন, সম্পদ দেবে না। উনি ডেভেলপমেন্টও করছে না, প্লাস সম্পদও দেবে না। এ যাবৎ কোনো 93 সাল থেকে কোনো ডিসি ডেভেলপমেন্ট করেনি, সম্পদ দেবে না। কিন্তু আমি লেখালেখি করে সরাসরি করে ঢাকায় গিয়ে সচিব মহোদয়কে ওনার ফক্সে ফোন করাইছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে দিয়ে ওনাকে ফোন করিয়ে তারপরে উনি এক বছর 2 মাস পরে বহু টালবাহানা করে
আমার কাছে এই সম্পদ হস্তান্তর করেছে চুয়াডাঙ্গা পৌরসভাকে। আজকে এই চুয়াডাঙ্গা পৌরসভার সম্পদ একটা সম্পদে করে, এটা নিয়ে আপনাদের স্বপ্ন আছে। সীমান্ত টাউন হল, সীমান্ত বাবু একজন এখানকার সিএসপি অফিসার ছিলেন, এসডিপিও ছিলেন, তাই তো? এসডিও ছিলেন, সরি এসডিপিও না, এসডিও সীমান্ত বাবু। সেই সময়টা ডিসি সাহেবের ভিতরে যে রোল অফ অনার আছে, তালিকা আছে, দেখুন ঝলে বোর্ড ঝলে, সেখানে আছে সীমান্ত বাবু কত সালে কতটুকু। তো তিনি তার নামে এই জায়গাটা স্বাধীনতার সুবিধাগার, অনেক মিটিং সিটিং এখানে হয়েছে। এই বিষয়গুলো আমরা দেখব। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি কিভাবে স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার মূল্যবোধ ধরে রাখতে হয়, সেগুলো তো কিছুটা জানি, কিছুটা শিখেছি। তো আগামী দিনে আপনাদের বিল্ডিং, আপনাদের ওই কোনায় যে গত সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সাহেব যিনি এসেছিলেন, ওনার কাছেও আমরা চুয়াডাঙ্গার কথা বলেছি। উনি আমাদের পরিচিত জন, খুবই পরিচিত জন, একেবারেই পারিবারিক মানুষ। ওনার কাছে অবশ্যই আমরা বলবো এবং যাব। চুয়াডাঙ্গার বিশেষ করে অডিটোরিয়ামটা যেন দ্রুত হয়, আর বাকি কাজগুলি আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন। এগুলি আমরা করব, আপনাদের কাছে আমরা বলছি, সেগুলি আমরা অবশ্যই করব। তাতে আজকে খুব কষ্ট। মনে করেন আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা প্রজেক্ট UG3, আজকে দেখেন পানির যে মিটার হিসেবে ওখানে লেখা আছে UGIIP, তিনটে দাগ। UG3, ইউতে আরবান, জিতে গভর্নেন্স, UGI-তে ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রজেক্ট। আমি যে ভেঙে কথাটা বললাম, এটা বর্তমান মেয়রের জিজ্ঞেস করে দিন এটা বলতে পারে কিনা। প্রজেক্ট চলমান, কিন্তু এটা মানে UGIIP, এটা জিজ্ঞেস করে দিদি এর মানে কি বলতে পারবে না। আমরা চুয়াডাঙ্গাবাসী ফার্স্ট ক্লাস পৌরসভা, তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। সেই জন্য বলছি মানুষ চিনতে হবে আপনাদের। এই প্রজেক্টটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাকে দিয়েছে। আমি অনেক তদবির করে তাদের আস্থা অর্জন করে, এর আগে একটা UG2 ছিল, সেটা ছোট ছোট কাজ ছিল, সেই কাজগুলো আমি সুসম্পন্নভাবে করেছি। আমি মানুষের বস্তিতে বাথরুম করেছি, টয়লেট করেছি, প্রস্রাবখানা করেছি, রাস্তা করেছি, ড্রেন করেছি রেলের দুই পারে। তারা সন্তুষ্ট হয়ে আমাকে এই UG3 দিয়েছে, যেখানে প্রায় 80 কোটি টাকা প্রজেক্ট। আজকে 5 বছরে কাজগুলি টাকাটা নিতে পারেনি, মাত্র 40 কোটি টাকা নিয়েছে। আমি এই কাজের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাকে 2 বার নিয়ে গেছে ম্যানিলায়, ফিলিপাইনের রাজধানী, ওদের হেডকোয়ার্টার ম্যানিলায় আমাকে ট্রেনিং করিয়েছে। একবার 7 দিন, একবার 10 দিন আমাকে ট্রেনিং করিয়ে তারপরে পাঠিয়েছে। বাই নেমে জোয়ারদার নামে বলতো, আমাকে চিনত, জোয়ারদার নামে ডাকতো আমাকে। আমার পারফরমেন্স, আমার কথার সাথে কাজের মিল, বাস্তবতা, যারা দাতা সংস্থা এটা পছন্দ করে, যার কমিটমেন্ট আছে, কমিটমেন্ট করবে এবং সেটা কাজ ইমপ্লিমেন্ট করবে, বাস্তবায়ন করবে, দাতা সংস্থা তাকে পছন্দ করে, তার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে, বুঝছেন? সেই জন্যই এই প্রজেক্ট এসছি। এখানে একটা ওভারহেড পানির ট্যাঙ্কি হবে। বাইরের এক ঠিকাদার, এখন অনলাইনে টেন্ডার হয়, বাইরের এক ঠিকাদার সে এসছে এখানে। বর্তমান যিনি দায়িত্ব আছেন পৌরসভার, উনি ওই ঠিকাদারকে বলেছে যে কাজটা আমাকে দিয়ে দেন, আপনি বাইরের লোক কাজ করতে হবে না। ঠিকাদার রাজি হয়নি। তারপরে পাঞ্জাবি তুলে রিভলভার দেখিয়েছে। দিস ইজ বাস্তবতা, বুঝছেন কোন জায়গায় আসি আমরা। পৌরসভার গাড়িতে স্মাগলিং হয়। আপনারা যদি আমাকে মেয়র করেন আগামীতে, ওই গাড়িতে আমি চড়বো না। আমি কথা দিয়ে গেলাম আপনাদের। ওই গাড়িতে সোনা টানা হয়, ওই গাড়িতে আপনার টানা হয়, 3 পিস শাড়ি টানা হয়, ওই সোনার গহনা টানা হয়, সোনার বাট টানা হয়। রাত 12টার সময় ওর লোকজন এসে গাড়ি চাবি তাদের কাছে থাকে, রাত 12টার সময় গাড়ি বের করে দিয়ে গ্যারেজে চলে যায়। জানেন আপনারা
কোন জায়গায় আছেন আপনারা? আমার কথা আর কাজ, আমি যে কথাগুলি বলছি মনে করবেন একদম এগুলি হলো সত্যের মধ্যে সামান্য তিল পরিমাণ ঢুকতে পারবেন না আপনি। কেউ যদি চ্যালেঞ্জ করে আসবে আমার সামনে, ডকুমেন্টস দিয়ে কথা বলবো। তো এইরকম একটা মানুষকে আমরা নির্বাচিত করেছি। আমি ইজি বাইকে চড়বো, কিন্তু চুয়াডাঙ্গা পৌরসভার কোনো গাড়িতে আমি চড়বো না। আবারও বলছি আপনাদেরকে, কারণ ওটা অপবিত্র করা হয়েছে। আজকে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমার সুসম্পর্ক, গভর্নমেন্ট যে টাকা দেয়, আপনি যে ট্যাক্স দেন সেই টাকায় পৌরসভা চলবে না। যদি সেখানে হাত দিতে হয় তাহলে কিন্তু বেতন হবে না, অন্যান্য দেওয়া ধোয়া হবে না। সেই জন্য আমি এই জায়গায় কোনো পয়সায় কোনোদিনও ওই দিকে তাকাইনি, যার জন্য বেতন দিতে পেরেছি, যার জন্য মানুষের আপনাদের 2 পয়সা 4 পয়সা দিতে পেরেছি, অন্যান্য সংগঠনের মানুষকে দিতে পেরেছি। এটা হলো বাস্তবতা। আজকে বিশ্ব ব্যাংকের কাছে আমি পৌঁছে গেছিলাম। আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, দাতা সংস্থা টাকা দেবে, কাজ হবে। আমার কাজ দেখে পছন্দ, প্রোটনকে পছন্দ, তার কমিটমেন্ট। মার্ক গিলারি, সুইজারল্যান্ডের মানুষ, বিশ্ব ব্যাংকে চাকরি করে, কান্ট্রি ডিরেক্টর। শান্তনু বর্মন, আপনার ইন্ডিয়ার, এরা বিশ্ব ব্যাংকে এখানে সেই সময় তৎকালীন সময় চাকরি করতো। তারা আমাকে বারবার ডাকতেন, বিভিন্ন অনুষ্ঠানগুলো ডাকতেন, আমার কর্মের প্রতি তারা ইয়ে ছিল। একবার ফোন দিলেন যে নেপাল থেকে একটা টিম আসবে 23 জনের, যুগ্ম সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সহ, প্রশাসনের জয়েন্ট সেক্রেটারি সহ, নিচের লেভেলের, নিচের টাইলের পৌরসভার এরা আসবে। তুমি কি এই টিমকে গ্রহণ করবা? জোরদার। বিশ্ব ব্যাংক থেকে আমাকে বললো তারা থাকবে 5 দিন ব্যাপী, অনুষ্ঠান করবে, তারপর তোমার মিটিং করবে, ডেভেলপমেন্টের স্কিল কথা বলবে, তাদের সাথে তোমাদের মত বিনিময় হবে, আশপাশ ডিস্ট্রিক্ট থেকে লোকজন যাবে। আর তুমি কি দিতে পারবে এই প্রোগ্রাম? অফকোর্স পারবো না। মানে তখন হোটেল নেই। সেই 23 জন লোক, ঢাকা সহ প্রায় 27 জন, ঢাকার লোকজন নিয়ে 27 জন, সার্কিট হাউসে কিছু, ওই ওয়ার্কার গেস্ট হাউসে কিছু, অমুক জায়গায় কিছু, এই গেস্ট হাউসে কিছু। তখন গেস্ট হাউস ছাড়া কিছু ছিল না। আমি দেখে সেই প্রোগ্রাম তুলে দিয়েছি, সন্তুষ্ট হয়েছিল। তো আমি তো আগ্রহ ছিলাম, আমি এগোচ্ছিলাম, আমি এগোচ্ছিলাম চূড়ান্তকে এগিয়ে নেওয়ার জন্য। আর হয়তো কিছু মানুষ গুজব ছড়ালো, ওরা ওদের আখের গুছাচ্ছে, ওরা কাজ করছে না, ওরা লুটপাট করছে পৌরসভায়। এমপি সাহেব লুটপাট করছে, মেয়র সাহেব লুটপাট করছে। এরকম কিছু মানুষ গুজব ছড়ালো, মানুষের কানে কানে গেল। ক্ষমতায় থাকলেই মানুষ গেলে বেশি, তার এগেইনস্টে কথা বললে মানুষ গেলে বেশি, সেটা মনেতে নিয়ে নাই। তারা আবার গালপালা ছড়ালো, ছাড়িয়ে আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। চুয়াডাঙ্গা পৌরসভা মুক্ত হয়ে পড়ল। দিস ইজ বাস্তবতা। আমি কিন্তু খুব ফ্রি ফ্রাঙ্ক ভাবে আপনাদের সাথে কথা বলছি। এবং মানে আমি আজকে দেখেন পানির শোধনাগার করে এসেছি। আমি এমপি সাহেব উদ্বোধন করে এসেছিলাম। আমাকে জার্মানির বার্লিনে নেওয়া হয়েছিল, একটা পানি শোধনাগার নিয়ে গেছিল সেখানে, বার্লিন শহরের একেবারেই এক শেষ মাথায়। সেখানে গভর্নমেন্ট আমাকে নিয়ে গেছিল এবং সেটা দেখালো পানি শোধনাগার। আমাকে সেটা 1895 সালের ম্যানুয়াল ছিল, এখন সেটা ডিজিটাল হয়েছে। তখন লোকবল ছিল 110 জন, এখন তার লোকবল 7 জন ডিজিটাল হওয়ার কারণে। সেখানে পানি উৎপাদন হয়, পানি ভালো করে করে সেটা সুপেয় পানিতে রূপান্তরিত করা হয়। আমি এসে বললাম যে তুমি আমাকে, গভর্নমেন্টকে বললাম তুমি আমাকে ঘুরিয়ে নিয়ে আসলে আমাকে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দিতে হবে। তো গভর্নমেন্ট একটা ম্যানুয়াল 9 কোটি টাকা দামের একটা দিয়ে দিলেন। সেটা পুরো পৌরসভা হবে না, অর্ধেক 40% মানুষের সুপেয় পানি পান করবে। সেটা আজকে 8 মাস আগে কাজ শেষ হয়েছে, হস্তান্তর হয়েছে, কানেকশন দেয় না বিদ্যুৎ বিভাগ কানেকশন দেয় না। বিদ্যুৎ বিভাগ হলো কেন? 30 লক্ষ টাকা চুয়াডাঙ্গা পৌরসভার বিল বাকি, কানেকশন দেয় না। ওটা মুক্ত করে পড়ে আছে, জং করে যাচ্ছে, কাজ হবে না। 9 কোটি টাকা খরচ করে নিয়ে আসলাম, আজকে সেটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আপনাদের জন্য সুপেয় পানি পান করানোর জন্য জনগণের। দিস ইজ চিত্র। তো এই যদি চিত্র হয়,
আমি জমি কিনে আনলাম ট্রাক টার্মিনাল করার জন্য, সময় পেলাম না, সুযোগ পেলাম না। আজকে সেখানে ময়লার ভাগাড় করা হয়েছে, দেখেছেন আপনারা ঘোড়ামারা ব্রিজের কাছে সেখানে ময়লার ভাগাড় করা হয়েছে। মানুষের যোগাযোগ যায় না, দ্রুত চৌডাঙ্গা, আলমডাঙ্গা, মুন্সিগঞ্জের মানুষ, নির্মলীগঞ্জের মানুষ, এই এলাকার মানুষ যারা যায় নাক ধরে যায়। ময়লার ভাগাড় করা হয়েছে, একটা ইটও সেখানে গাঁথা হয়নি। তো দিস ইজ চিত্র। চেতনা বোধ থাকতে হবে, দায়বদ্ধতা থাকতে হবে, মানুষের প্রতি কমিটমেন্ট থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে, মানুষের প্রতি, এলাকার মানুষের প্রতি দায় থাকতে হবে। আমার নারী কোথায় এই শহরে, এই মাটিতে, তো আমি তো এখানে কাজ করবই। তো সেই জন্য বলছি যে আজকে আমার পৌরসভার, আজকে আপনাদের বলি, আমার কাউন্সিলরদের, গভর্নমেন্ট আমাকে বারবার বিদেশে পাঠিয়েছে, কিন্তু আমার কাউন্সিলর তো বিদেশে যেতে পারে না। আমি ওদেরকে কলকাতা, দিল্লি, আগ্রা, জয়পুর, তারপরে আপনার আজমির ঘুরে নিয়ে এসেছি। দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে কিভাবে চলে ট্রাফিক ব্যবস্থা, কিভাবে মানুষজন চলে, এই শহরটা কেমন, কত ডাস্টবিন আছে, নতুন দিল্লির রাস্তাঘাট কেমন, কি অবস্থা, পুরাতন জায়গায় ভিজি এলাকায় কি অবস্থা, সবগুলো দেখাচ্ছি। আবার আরো ডেভেলপমেন্ট করার জন্য ওদের মালয়েশিয়া নিয়ে গেছি, সিঙ্গাপুর নিয়ে গেছি কাউন্সিলরদের। চিন্তা করতে পারছেন? আমার এক বলছে যে আমার এক বৌমা সিঙ্গাপুরে বলছে, চাচা আপনি যেসব লোকজন দিয়ে এসেছেন, পরনের তো শাড়ি খুলে পুড়ে যাচ্ছে, একটু ন্যাড়াবেড়া সাধারণ ঘরের মানুষ তো আমরা একটু ন্যাড়াবেড়া মানুষ। তারা অনেক সিঙ্গাপুর তো একটা স্বপ্নের শহর, আমি সেখানেও নিয়ে গেছি। দেখো, শেখো, উপরে ট্রেন চলছে উপরে ওঠো, নিচে ট্রেন চলছে মাটির নিচে চলো, দেখো কিভাবে শহরগুলি সাজিয়ে রেখেছে, তাদের ম্যানেজমেন্ট কি, তারা কোন জায়গায়, দেখো ওই লোকটা কাজ করছে, কি কাজ করছে, ডাস্টবিন কিভাবে নিচ্ছে, কোন গাড়িতে তুলছে। আমাদের পয়সা নেই, আমরা সেটা পারি না, মানসিকতা আছে আমার। তো আমার কাউন্সিলর মারা গেল, রেজা, বিএনপি করে, রাত্রে হঠাৎ হসপিটালে নেওয়ার পথে মারা গেছে। যাই হোক, সেই রেজার একটা সন্তান ছিল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করছিল, কেবল 1 বছর হয়েছে, কর্মক্ষম মানুষ নেই, একই ছেলে। আমি রেজার হঠাৎ করে মানে খুব সব লোকজন, মহল্লার লোকজন দাওয়াত দিয়ে, ওয়ার্ডের লোকজন দাওয়াত দিয়ে, বিরাট দিয়ে একটা মিলাদ দোয়া মাহফিল করলাম। তার পরিবারেরকে সাথে সাথে 1 লক্ষ টাকা অনুদান দিলাম পৌরসভা থেকে, এবং তার ছেলের পড়াশোনার ভার নিলাম। যে আমি যে অনারিয়াম পাই প্রতি মাসে, সরকার যে আমাকে অনারিয়াম দেয়, সম্মানী ভাতা দেয়, সেই সম্মানী ভাতা থেকে ওর যে সেমিস্টারের টাকা এবং হোস্টেল খরচের টাকা আমি প্রতি মাসে তাকে দিয়ে তার পড়াশোনা শেষ করেছি। যখন যে কাউন্সিলর অসুস্থ হয়েছে, যখন যে ট্রিটমেন্ট কলকাতায় হোক, ঢাকায় হোক, তাকে পাঠাইছি। আমি লিটন মারা গেল ভোরবেলা, রাত্রে মারা গেছে, আমি ভোরবেলা আমার স্ত্রীকে নিয়ে আমি লিটনের গেটে, আফসার সাদা হচ্ছে অন্ধকার, আমি একটা রিক্সা নিয়ে আমি আমার ওয়াইফ গেছি ভোরবেলা, মনের টানে, বিএনপি করে, কিন্তু আমি মেয়র না, তখন আমি মেয়র না, কিন্তু আমি লিটনকে ভালোবাসি, পছন্দ করি তার কর্মকাণ্ডকে। সে বিএনপি করে। যেই গেটে পা দিয়েছি, একটা দাড়িওয়ালা লোক, পাকা দাড়ি, বয়স্ক মানুষ, সাদা পাঞ্জাবি পরা, সুন্দর চেহারা, আমাকে বললো, মেয়র সাহেব, না টোটন সাহেব, আপনি যদি মেয়র থাকতেন লিটন আজকে মরতো না, লিটন আজকে এই অবস্থায় হতো না। তো এই কথাটা আসে কার কাছ থেকে? তাদের কাছ থেকে যারা মানুষ চেনে, যারা মানুষ নিয়ে চিন্তা করে। নেতৃত্ব অনেকে দেয়, নেতৃত্বের গুণাবলী নিয়ে পাবলিকের চিন্তা করতে হবে, জনগণের চিন্তা করতে হবে নেতৃত্বের গুণাবলী নিয়ে। স্রোতে গা ভাসালেই হবে না, স্রোতে গা ভাসিয়ে দিয়ে শুধু লসই হয়েছে, লাভ হয়নি। যারা কাজের মানুষ, যারা দক্ষ মানুষ, যারা যোগ্য মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা সম্মান দিতে জানে মানুষকে, যারা মানুষকে সম্মান দিতে জানে, ভক্তি করতে জানে, তাদেরকে চেয়ারে বসাতে হবে। তাহলে নিজেদেরও মান সম্মান বাড়বে।
আজকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হারিয়ে গেছে, ওয়ার্ল্ড ব্যাংক হারিয়ে গেছে, কাউন্সিলরদের কোনো ইয়ে নেই, সেখানে কোনো একবেলা খাবারও দেওয়া হয় না। আর আমি তো সপ্তাহে 3 দিন করে ভাত খেতাম, এই হোটেলতে খাবার নেই, ওদের খাওয়া, ঠিক আছে, কোনো সুযোগ সুবিধা নেই। মানুষ, ওরাও জনপ্রতিনিধি। তো যাই হোক না কেন, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক কথা আপনাদের সাথে বললাম। আপনারা বিবেকবান মানুষ, সাংস্কৃতিক মানুষ, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা, আপনাদের প্রতি আমাদের সম্মান, অনেক অনেক সম্মান। আপনারা জানেন না আমি কিভাবে সম্মান করি। অবশ্যই সম্মান দেওয়াটা শিখেছি আমার ভাইদের কাছ থেকে, ভাইরা শিখিয়েছে। আমি ছোটবেলাতে দেখেছি গ্রামগঞ্জের জন্য টাকা পয়সা খরচ করতে সেলুন ভাইকে। আপনাদের সেই সময় ছোটবেলা থেকে এই নাটক, এই ইয়ে, এই সমস্যা, এই গান, এই ইয়ে, ওনার দিতে শিখেছি, 2 হাত দিয়ে উনি দিতে শিখেছে, সেই জন্য কিছুটা দিতে পারি বলে আমি মনে করি। আপনাদের জন্য করতে পারি, শিখতে হয়। সেই ভালো একজন অভিভাবক পেলে একজন সুন্দর মানুষ হয়। একজন ভালো অভিভাবক মাথার উপরে থাকলে সুন্দর মানুষ হয়, সেই পরিবারের ছেলেরা সুন্দর মানুষ হয়। তেমনিও আমি মনে হয় একজন ভালো অভিভাবক পেয়েছি, আমি একজন চেষ্টা করছি একজন ভালো মানুষ হওয়ার, ঠিক আছে। আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আপনারা যারা আমার এতক্ষণ পর্যন্ত এই গরমের মধ্যে আপনারা মন ভরে আমার কথাগুলি শুনছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের কাছে আমার জন্য সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে নেবেন। এই শহরকে একটি ভালো শহরে পরিণত করব। আরো অনেক কাজ আছে কিন্তু এখনো বাকি, সেই কাজগুলি করতে হবে। আমি আগে বলবো না, যদি নির্বাচিত হয় আবার আপনাদের ডাকবো। এই আশা ব্যক্ত করে আমার মুরব্বীরা এসেছেন, তাদের সবাই প্রতি আমার আবারও শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়ে সাংস্কৃতিক কর্মীরা বেঁচে থাক, মাথা উঁচু করে দাঁড়াক। ওরাই আগামী দিনের আমাদের এই মৌলবাদ মুক্ত রাষ্ট্র, জঙ্গি মুক্ত রাষ্ট্র করার, যেমন সেদিন পাক হানাদার বাহিনীদের জন্য হাল ধরেছিলেন, হারমোনিয়াম ধরেছিলেন, তবলা ধরেছিলেন, মাইক ধরেছিলেন, গলা ফেটে চিল্লিয়ে গান গেয়েছিলেন, কবিতা আবৃত্তি করেছিলেন। সেই 71 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে পাড়া গায়ে সমস্ত জায়গায় সারা দেশে তাদের সেই শিল্পীদের স্মরণ করি, তাদের আমরা সরি। তারা আমাদের দেশ দিয়ে গেছেন, তারা আমাদের পতাকা দিয়ে গেছেন, একটি নির্দিষ্ট ভূখণ্ড দিয়ে গেছেন। তাদের কাছে আমরা ঋণী। আমি চৌরাঙ্গাবাসী, আমি টোটন তাদের কাছে ঋণী, আবার আপনাদের কাছেও ঋণী, যারা আপনারা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন, গান গাচ্ছেন, আবৃত্তি করছেন, নাটক করছেন সুন্দর সমাজের জন্য। দুর্নীতি মুক্ত সমাজ, আমাদের ধর্ষণ মুক্ত সমাজ, আমাদের সুন্দর সমাজ গড়ার জন্য যারা চেষ্টা করছেন, সেই সব সাংস্কৃতিক কর্মীদের, আপনাদের এই জেলার সকল সাংস্কৃতিক কর্মীদের প্রতি আবারও আমার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে আবারও আপনাদের কাছে ভোট চেয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সাংস্কৃতিক কর্মীদের। একটু বসবেন।